brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। 3:03 খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলি। আর আমি যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন যে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম থেরাপি, সব আপডেট দেব আমি আহেলি। আর আমি সব্যসাচী দেব লায়কালির খবর। লায়কালির লকআপে অবশ্য আদালতে নিয়ে যাওয়ার সময় হেলমেট পরিয়ে লায়কালিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই খবর দেবো আমি সব্যসাচী। তারপর নিরঞ্জনা। অরূপ বিশ্বাস আউট, সৌরভ শিকদার ইন। কোথা থেকে আউট হলেন অরূপ বিশ্বাস? আমি নীলাঞ্জনা আরো ডিটেলে জানাবো আপনাদের। একেবারেই সব্যসাচী এবং নীলাঞ্জনার পাশাপাশি যে খবর আপনাদের আমি জানাচ্ছিলাম, যেমনটা বলছিলাম যে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলার আগে তীর্থঙ্করকে রীতিমতো ডিম থেরাপি, জমি সম্পত্তি দখল থেকে একাধিক অভিযোগে এই তীর্থঙ্কর ঘোষের নামে। আর এবার ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন তীর্থঙ্কর ঘোষ, পানিহাটের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি। আপনারা জানেন ভোটের পর থেকেই একেবারে এলাকা ছাড়া। গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। পার্থ সরকার নামে এক গাড়ি চালক, তার কাছ থেকে লটারির 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। দুদিন আগে ঋতব্রত তৃণমূলের বৈঠকে দেখা গিয়েছিল নির্মল ঘোষকে, যদিও সেই নির্মল ঘোষের যাওয়া নিয়ে একটা দোটানা শুরু হয়েছিল, যদি তাকে ডাকা হয়নি বলে ঋতব্রত শিবিরের তরফ থেকে দাবি করা হয়েছিল। কিন্তু তিনি আবার বলছিলেন যে না, তিনি আমন্ত্রণ পেয়েই এসছেন। আর এই যে কনফিউশন, সেই আবহেই এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেফতার করা হলো। যেমনটা আপনাদের বলছিলাম যে আদালতে তোলার আগে তার উপর রীতিমতো ডিম থেরাপি চলেছে, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। মুহুর্মুহু ডিম ছোড়া হয় তীর্থঙ্কর ঘোষ তাকে লক্ষ্য করে, দেখুন সেই ছবি। সাধারণ মানুষ, বিজেপির কর্মী সমর্থকরা তারা জড়ো হন থানার বাইরে এবং তীর্থঙ্কর বেরিয়ে আসতেই তার ওপর কিভাবে ডিম পড়লো একবার দেখুন। এই ডিম থেরাপির ছবি আপনারা পালাবদলের পর থেকে তৃণমূল নেতাদের ওপর একাধিকবার দেখেছেন। সেই তালিকায় এবার তীর্থঙ্কর ঘোষ, তিনিও নাম লেখালেন। কথা বলবো বরুণ সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি খড়দা থানা থেকে। বরুণ, এই খড়দা থানার ছবি আমাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে যে তাকে বের করার সময় রীতিমতো ডিমে স্নান করিয়ে দেওয়া হলো। একেবারেই দেখো, খড়দা থানা থেকে যখন তাকে বার করা হয় তখন কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা খড়দা থানায় উপস্থিত ছিল এবং শুধুমাত্র ডিম ছোড়া নয়, একদিকে যেমন চোর চোর স্লোগান, অপরদিকে কিন্তু একেবারেই বাজনাবাজি, অর্থাৎ একেবারে তারা বাজনা নিয়ে এসেছিল, সেই বাজনা বাজিয়ে কিন্তু তারকে যে গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তার হওয়ার যে আনন্দ বিজেপি কর্মীদের, সেটা কিন্তু তারা প্রকাশ করলো। তারা বারবার করে যেটা বলছিলেন যে একেবারেই সন্ত্রাসমুক্ত হলো, এরপরে নান্টু ঘোষ, তারপরেই কিন্তু আরও সন্ত্রাসমুক্ত হবে এই পানিহাটি অঞ্চল। প্রসঙ্গত বলে রাখি, তিনি কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। বরুণ, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই তার যে এসকেপ রুটটা, এই এসকেপ রুটটার সঙ্গে দেবরাজের কিন্তু বেশ মিল রয়েছে। একটু যদি বলো আমাদের, কোথায় কোথায় এতদিন তিনি পালিয়ে পালিয়ে বেরিয়েছেন? একেবারে 24শে জুন তিনি কিন্তু বাড়ির থেকে বেরোন এবং রাত্রিবেলা বেরিয়ে গেছেন, যেটুকু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। রাত্রে তিনি বেরিয়েছেন, বেরোনোর পরেই তিনি সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান দক্ষিণ ভারতের দিকে। দক্ষিণ ভারতে গিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দির, অর্থাৎ দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দির তিনি কিন্তু ঘোরেন। তিনি নিজের গাড়ি নিয়ে যাননি, তিনি নিজের যে ফোন ব্যবহার করতেন সেই ফোন পর্যন্ত তিনি নিয়ে যাননি। তিনি একেবারেই বলা যায় খালি হাতে তিনি কিন্তু বেরিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ট্রেনে কিন্তু তিনি সফর করেননি, যেটুকু সূত্রের খবর। তিনি বাসে বাসে বিভিন্ন যে তীর্থস্থান, সেই তীর্থস্থান কিন্তু তিনি ঘুরেছেন এবং শেষে তিনি কিন্তু তিরুপতি মন্দির হয়ে একেবারেই তিনি ফিরছিলেন। সেইখানেই দক্ষিণেশ্বর যে স্টেশন রয়েছে, সেই দক্ষিণেশ্বর স্টেশনে তাকে কিন্তু খড়দা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, তিনি ফোনও ব্যবহার করছিলেন না যে ফোন করে তাকে ট্র্যাক করা যাবে, তার সঙ্গে অন্য কেউ ছিল না যে তাদের ফোন ধরে ট্র্যাক করা যাবে। পুলিশ যেটা বলছে, একেবারেই গোপন সূত্রে খবর পেয়ে
ম্যানুয়ালি পুলিশ যেটা বলছে অনেক বছর পর পুলিশ কিন্তু কাজ করলো, যে কাজটা ম্যানুয়ালি কাজ, অর্থাৎ কোনো রকম যে ফোনের যে ডিটেলস ধরে তাকে আটক করা বা গ্রেপ্তার করা এমনও ঘটনা তাদের মধ্যে ঘটেনি। শুধুমাত্র সূত্র মারফত খবর এবং সূত্র মারফত খবরের পরেই তিনি কিন্তু গ্রেপ্তার হলেন এবং তাকে নিয়ে আসা হলো একেবারে খড়দা থানায়। গতকাল রাতে তিনি তিরুপতি গিয়েছিলেন এবং যেটা প্রশ্ন উঠছে তিনি কেন দক্ষিণেশ্বরে এসেছিলেন, যে গাড়ি সেই গাড়ি দক্ষিণেশ্বরে দাঁড়িয়েছিল সেই সময় কিন্তু খড়দা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই দক্ষিণেশ্বর থেকে তিনি অন্যত্র কোনো জায়গায় চলে যাওয়ার কিন্তু প্ল্যান তিনি ছকেছিলেন। যেহেতু পুলিশের হাতে খুব সময় কম পেয়েছে পুলিশ, যেটা পুলিশ বারবার করে বলছে যে কালকে রাত্রে গ্রেপ্তার হয়েছে, তারপর থেকে খুব কম সময় পেয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তারা নিশ্চিত হবে যে এই যে দক্ষিণ ভারত ভ্রমণ তিনি করলেন, কোন কোন জায়গায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন। 24 তারিখে যখন প্রথম কেস ওঠে অর্থাৎ প্রথম গ্রেপ্তার হয় এই বোমাবাজি এবং বিজেপি কর্মীর বাড়ি বোমাবাজি এবং একেবারে একাধিক অভিযোগে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে রয়েছে বরুণ, এবং সেই সমস্ত অভিযোগে ক্ষতি দেখছে পুলিশ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ বরুণ সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন খড়দা থানা থেকে। আর আপনাদের শোনাবো এই পানিহাটি এলাকারই বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, যিনি হারিয়েছিলেন তীর্থঙ্কর ঘোষকে এবারের বিধানসভা নির্বাচনে, তিনি কি বলছেন। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন। দেবনাথের বক্তব্য আপনারা শুনছিলেন। আপনাদের শোনাবো নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, তিনি কি বলছেন তীর্থঙ্কর ঘোষ নির্মল ঘোষদের নিয়ে। পানিহাটি মানুষ তীর্থঙ্কর ঘোষে শুধু অ্যারেস্ট চাইছে না, ওখানে অ্যারেস্ট চাইছে আপনার নান্টু ঘোষে, নির্মল ঘোষেরও অ্যারেস্ট চাইছে। কেন? আসল কালপিট তো নান্টু ঘোষ। নান্টু ঘোষকে ছেড়ে শুধু ওর ছেলেকে ধরলে তো কোনো লাভ নেই। কেন? ও যেরকম পাপী ওর বাবাও ওরকম পাপী। মেন পাপী হলো ওর বাবা, অনেক পাপ করেছে, অবেয়া ডেড বডিকে জোর করে পুড়িয়ে দিয়েছিল। ইমিডিয়েট ওকেও অ্যারেস্ট করা দরকার। পানিহাটি মানুষ শান্তি পাবে তখনই। আর এবারে এই খড়দারই আরো একটি ছবি আপনাদের দেখাবো, আর একটি খবর আপনাদের দেব। বিটি রোডের ওপর এক মহিলা পুলিশ কর্মীকে দেখে অসভ্যতা ডেলিভারি বয়ের, আর তারপর সেই ডেলিভারি বয়ের একেবারে কলার ধরে থানায় ঢোকালেন মহিলা পুলিশ কর্মী। সেই ছবি আপনারা দেখছেন। আজ থেকেই চালু গুন্ডা দমন আইন এবং তারপর লেডি পুলিশ অফিসারের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? উনি রাস্তার মাঝখানে ওনার প্রাইভেট পার্ট খুলে দেখাচ্ছে আমাকে ফাউল করে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। বরুণ, মহিলা পুলিশ কর্মী, তিনি তার একেবারে রণংদেহী মূর্তি দেখতে পাচ্ছি আমরা। দেখো, তুমি যেটা বলছিলে একেবারেই আজকে থেকেই গুন্ডা দমন আইন সেই যে বিল, সেই বিল আজকে থেকেই চালু হলো এবং সেই ছবি কিন্তু খড়দা থানায় একেবারেই ফুটে উঠলো, এটা কিন্তু একেবারে বলাই যায়। কারণ আমরা দেখছেন যখন আমরা খড়দা থানায় দাঁড়িয়েছিলাম ঠিক সেই সময় এক মহিলা পুলিশ কর্মী, তিনি পুলিশের কাজের জন্যই তিনি বেরিয়েছিলেন। বাড়ির থেকে বেরোনোর পর বিটি রোড দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, এক ব্যক্তি তাকে প্রাইভেট পার্ট দেখায়, এমনটাই কিন্তু তার তরফ থেকে অভিযোগ। একেবারেই দেখা গেল সে কলার ধরে সেই ব্যক্তিকে টানতে টানতে
টানতে অন্তত প্রায় 500 মিটার তাকে টানতে টানতে একেবারে খড়দা থানার ভেতরে নিয়ে আসে এবং পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে কিন্তু একবার দেখাচ্ছে যে একেবারে মহিলারা যে সুরক্ষিত নয় বা মহিলারা যে পারে সেটা কিন্তু একেবারেই চোখে আঙুল দিয়ে দেখা যায়। কারণ আমরা দেখলাম যখন আমরা দাঁড়িয়েছিলাম একেবারে কলার ধরে সেই ব্যক্তিকে টানতে টানতে তিনি নিয়ে আসছেন। তিনি পুলিশের পোশাক পরেও ছিলেন না, তিনি পুলিশের যে ইউনিফর্ম পোশাক পরে যেমন ছিলেন না, তিনি কোনো কাজে তিনি বেরিয়েছিলেন। ঠিক সেই সময় তাকে দেখে অঙ্গভঙ্গি করে এবং প্রাইভেট পার্ট দেখায়, এমনটাই তার তরফ থেকে অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তিনি একেবারেই রাস্তার উপর বিটি রোডের উপর তার কলার চেপে ধরেন। কলার চেপে ধরার পর সেখান থেকে টানতে টানতে কিন্তু তাকে একেবারে খড়দা থানার ভেতর পর্যন্ত নিয়ে আসেন। এটা নিয়ে কিন্তু একেবারে যে একজন মহিলা, তিনি যতই পুলিশ কর্মী হোক, রাস্তার মধ্যে একজন পুরুষ মানুষ তাকে অঙ্গভঙ্গি করেছে, নোংরা অঙ্গভঙ্গি করেছে, সেখান থেকেই তাকে এইভাবে যে নিয়ে আসছে, এটা নিয়ে কিন্তু অনেকেই বলতে শুরু করেছেন যে এই যে শুভেন্দু অধিকারীর যে গুন্ডা দমন বিল বা সরকারের গুন্ডা দমন বিল, পাশাপাশি শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় যে বলছেন ভয় ইন ভরসা আউট, সেইটা কিন্তু একেবারেই যেন আরেকটা নিদর্শন হয়েছে। একেবারেই বরুণ, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। সিপিএম নেতা লাহেক আলী তিনি পুলিশের জালে, সব্যসাচী কেন? একদমই আজকে থেকে গুন্ডা দমন আইন কার্যকর হয়ে গেল এবং তোমার মনে থাকবে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছিলেন যে এর মধ্যে এটাও পড়ছে, যদি কেউ কোনো উস্কানি দেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করেন, তাতে উস্কানি দেন, সেটাও কিন্তু এই আইনের আওতায় পড়বে। এখন লাহেক আলীকে এই নতুন গুন্ডা দমন আইনের আওতায় আনা হয়েছে কিনা সেটা নিয়ে জল্পনা চলছে, কারণ 27টার বেশি তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, 27টির বেশি ধারা, এবং লাহেক আলীকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে হেলমেট পরিয়ে। বারুইপুরে খুন ধর্ষণ কাণ্ড, তাতে এই সিপিএম নেতা একেবারে দাঁড়িয়ে থেকে খেপিয়ে তুলেছিলেন সাধারণ মানুষকে, উস্কানি দিয়েছেন, এমনটাই অভিযোগ উঠেছে এবং সেই জায়গা থেকে লাহেক আলী খোঁজ চলছিল। তারপর এই লাহেক আলীকে, যে ছবি আপনাদের দেখাচ্ছি, হেলমেট পরিয়ে আদালতে তৈরি হয় এবং এই আইন কার্যকরের আগের দিন অর্থাৎ গতকাল গ্রেপ্তার হয়েছিল এবং আজকে তাকে আদালত পেশ করা হয়েছে। বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ নামে এক সাধারণ নাগরিকের, সেই ঘটনাতেও এই লাহেক আলীর উস্কানি ছিল, এমনটাই অভিযোগ সামনে এসেছে। তথাগত রয়েছেন আমাদের সঙ্গে, কি আপডেট রয়েছে তথাগত? দেখো, বারুইপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হয়েছে এবং লাহেকের বিরুদ্ধে কিন্তু একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। লাহেককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং সেদিনের যে ঘটনা, গত রবিবার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় লাহেকের উপস্থিতি সকাল 10টা নাগাদ তিনি সেখানে পৌঁছেছিলেন এবং তারপর তিনি উপস্থিত হওয়ার পর পুলিশের উপর হামলা, পুলিশের গাড়িতে হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ, এই ধরনের একাধিক ঘটনা কিন্তু ঘটেছিল। এই ঘটনায় লাহেকের কি ভূমিকা রয়েছে এবং অন্য কোনো শক্তির এর মধ্যে ইন্ধন আছে কিনা, এই পুরো বিষয়টি তারা খতিয়ে দেখতে চান এবং সেই কারণেই লাহেককে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে লাহেকের বিরুদ্ধে সুজন চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, মোনালিসা সিনহা, এদের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়েছে বারুইপুর থানায়। সেই সব ঘটনারও তদন্ত করা হবে এবং সেই কারণেই লাহেককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ তথাগত। আর কি বলছেন স্থানীয়রাই নিয়ে শোনায়? গ্রেফতার হলেন, কি বলবেন? রাজনৈতিক প্রতিহিংসা লাহেক আলী করেছিল, আর একটা হচ্ছে অপু বলে একজন আছে, সে করেছিল। সে শান্তনু নামে বারবার করছিল, হ্যারাসমেন্ট করছিল, যে শান্তনু উস্কানিমূলক করেছে, শান্তনু ক্যাম্পে থেকে ছেড়ে দিয়েছে। এখন তো তার আগে লাগিয়ে আসছিল, আমাদের এখানে বলেছে বলে তারপর মারপিট বেঁধে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, লাহেক আলী আছে আর অপু বলে একজন আছে। ওরা কি লাহেক আলীরা কি ঘটনাটা হওয়ার পরপরই এখানে এসে এই বক্তব্য রাখছিল? না, তার আগে এসেছিল, ওখানে উস্কানিমূলক দেওয়ার পরে তারপরে হচ্ছে এটা ঘটনাটা ঘটেছে। গিয়ে আমার শোনা গল্প, রাত 3টে থেকে নাকি তার মেয়েটার বাবা নাকি বাড়িতে এসে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে ওরকম হয়েছে। আর এই নিয়ে বারুইপুর কাণ্ডে এই সমস্ত ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার মনে করিয়ে দেবো, আর শোনাবো দিলীপ ঘোষ কি বলেছেন। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন
তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে। আর এবার নীলাঞ্জনা, সুরুচির পুজো কিভাবে পাল্টে যাচ্ছে? একদমই। এতদিন পর্যন্ত দেখেছি আমরা কলকাতার অন্যতম বড় পুজো সুরুচির সংঘ, আর সুরুচির সংঘর পুজো মানেই অরূপ বিশ্বাসের পুজো। কার্যত সুরুচির সংঘ আর অরূপ বিশ্বাস সমার্থক ছিল, কিন্তু এবার সেই ছবিটাই বদলে যাচ্ছে। তার কারণ এবার সুরুচির সংঘ থেকে বাদ পড়লেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস আউট, সৌরভ শিকদার ইন। নতুন সচিব এবার সুরুচির সংঘের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। তৃণমূল আমলে অরূপ বিশ্বাস আর সুরুচির সংঘ একেবারে সমার্থক, কিন্তু এবার সেই ছবিটা রাজ্যে পালা বদলের পর সুরুচির সংঘের ছবিরও বদল। সরকারি জমি দখল করে পুজো করার অভিযোগ এই সুরুচি সংঘের বিরুদ্ধে উঠেছে। এবার অরূপ বিশ্বাস বাদ পড়লেন, তার জায়গায় এবার সুরুচি সংঘের নতুন সচিব বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। সরকারি জমি দখল করে পুজো করার অভিযোগ এই সুরুচির সংঘের বিরুদ্ধে উঠছে। আপনাদের আমরা দেখিয়েছিলাম যে সুরুচির সংঘের ক্লাব থেকে কিভাবে সেখানে বিলাসবহুল ঘর থেকে শুরু করে কি কি জিনিস উদ্ধার হয়েছে। এবার সেই সুরুচির সংঘ থেকে অরূপ বিশ্বাস বাদ, নতুন সচিব বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। কি বললেন নতুন সচিব, শোনাই। আসলে তো সুরুচি সংঘ অনেক পুরনো একটা ক্লাব, এলাকাবাসীরা মিলে ক্লাবের স্থাপনা করেছিলেন, এবং আমি এখানে বিজেপি বিধায়ক হিসেবে আসিনি, আমিও একজন এলাকাবাসী হিসেবেই এসেছি। বিগত 10 বছর আমি এখানেই থাকি। এখানে এই সুরুচি সংঘের সাথে যারা এখানকার নিউ আলিপুরের বাসিন্দা তাদের নিয়ে এবং বিভিন্ন পেশার সম্মানীয় ব্যক্তিদের রেখে, তার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, উকিল আছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, সবাইকে নিয়েই নতুন কমিটি করা হয়েছে। সর্বসাধারণের ক্লাব হিসেবে এটার অপারেশন হয়, এবং এই যে বিশ্বাস ব্রাদার্সের ক্লাব সুরুচি সংঘ মানে একটা আতঙ্ক, সুরুচি সংঘ মানে ক্লাবে ডেকে তোলাবাজি করা, সুরুচি সংঘ মানে এটা একটা এক্সটর্শন পয়েন্ট। এই ভয়টা মানুষের মধ্যে থেকে বেরিয়ে যায়। সুরুচির সংঘ তো নতুন সচিব পেল, আহেলি নিউ টাউনের পুজো, সেখানেও কি পালা বদলের পর নতুন কিছু দেখতে পাওয়া যাবে? একেবারেই নীলাঞ্জনা, পালা বদলের পর নিউ টাউনের পুজোয় খোলা হাওয়া। নিউ টাউন মেলা প্রাঙ্গণে এবার পুজো করছে সনাতনী দুর্গাপুজো কমিটি। তৃণমূল আমলে বারবার এই মাঠে পুজোর অনুমতি খারিজ হয়েছে। 2022 সালে পুজোর সূচনা, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উৎসাহে পুজো শুরু হয়, আর সেই থেকেই বারবার অনুমতি খারিজ। বারবার পুজো হয়েছে আদালতের অনুমতি নিয়ে। 2024 সালে আদালতের অনুমতি থাকা সত্ত্বেও 10 কিলোমিটার দূরে নিউ টাউন ইকো পার্কের পিছনে হনুমান মন্দিরের পাশে পুজো সরাতে বাধ্য করা হয়। 2022 সালে নিউ টাউন বাস স্ট্যান্ডে ছোট্ট একটি মূর্তি নিয়ে দুর্গাপুজো করতে বাধ্য করে NKDA এবং হিটকো। এবার আর তা হচ্ছে না। ঘটা করে পিতৃপক্ষে পুজোর ফিতে কেটে বেড়াতেন পশ্চিমবঙ্গের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমলে দুর্গাপুজো বন্ধ করার আপ্রাণ চেষ্টা চলেছে। এই খাস কলকাতার নতুন অংশ নিউ টাউন, সেখানকার এই যে নিউ টাউনের মেলা প্রাঙ্গণ, এই মেলা প্রাঙ্গণের মধ্যে একটি সনাতনী দুর্গাপুজো, যে দুর্গাপুজো 2022 সাল থেকে লাগাতার সুষ্ঠুভাবে ধুমধাম করে জাঁকজমক করে করার চেষ্টা চলছিল। আর এই প্রত্যেকটা চেষ্টায় দফায় দফায় জল ঢালার আপ্রাণ প্রয়াস চালিয়ে গেছে হিটকো এবং NKDA। এবং অবশেষে পরিবর্তনের পর, পালা বদলের পর এবার ধুমধাম করে এই মাঠে পুজো হচ্ছে। নিউ টাউনের পুজো কারোর কুক্ষিগত পুজো আর থাকছে না। নিউ টাউনের পুজো, নিউ টাউনের প্রত্যেকটি মানুষের পুজো হয়ে উঠতে চলেছে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, নিউ টাউন, কলকাতা।
স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।